হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা কন্টিনিউ আমার ক্লাসগুলো দেখছো, তোমরা জানো যে গত ক্লাসে আমি রেশিও অ্যান্ড প্রপোর্শনের মধ্যে অর্থাৎ অনুপাত ও সমানুপাতের কিছু সূত্র দিয়েছিলাম, যে সূত্রগুলি তোমাদের জানাটা আবশ্যক, এবং প্রতিটি সূত্রকে নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম। তো আজকের যে ক্লাসটা সেটা হলো ওই অনুপাত এবং সমানুপাত করার জন্য পরবর্তী যে সূত্রগুলি প্রয়োজন, যে কনসেপ্টটা তোমাদের জানার প্রয়োজন, ওই কনসেপ্টটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো তোমরা যারা আজকে নতুন রয়েছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে প্রতিদিন বিকেল 3টায় জিকে ক্লাস এবং সন্ধ্যে 7টায় ম্যাথ ক্লাস আসে, তোমরা দেখে নিও। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন তথা 10 নাম্বার, গত ক্লাসে 9 পর্যন্ত করিয়েছিলাম, আজকে 10 নম্বর বলেছে যে চতুর্থ সমানুপাতি কাকে বলে। চতুর্থ সমানুপাতি বলতে আমরা কি বুঝব? তার অর্থ হলো চারটি পদ সমানুপাতি হলে চতুর্থ পদটিকে প্রথম তিনটি পদের চতুর্থ সমানুপাতি বলে। মানে হলো এই যে এ বি সি ডি, এখানে যে চারটা সংখ্যা আছে এ বি সি ডি, ধরে নিলাম চারটি সংখ্যা, তাদের চতুর্থ সমানুপাতি কোনটা হবে? তাদের চতুর্থ সমানুপাতি হবে ডি। ডি হবে চতুর্থ সমানুপাতি। ক্লিয়ার? কারণ বলা আছে যে চারটি পদ সমানুপাতি হলে চতুর্থ পদটিকেই বলা হয় প্রথম তিনটি পদের চতুর্থ সমানুপাতি। যদি তোমাদেরকে চারটি পদ দিয়ে দেয় ঠিক এরকম 2 4 6 8 দিল, দিয়ে বলল তাদের চতুর্থ সমানুপাতি কোনটি। মনে রাখবে এই প্রথম তিনটির চতুর্থ সমানুপাতি হলো লাস্টে যে সংখ্যাটা থাকবে এটা, মানে হলো এখানে ডি। তো এই হলো মেন সূত্রটা, এবং এই সূত্র দিয়ে যে কোশ্চেন আসতে পারে এগুলি আমি পরবর্তী ক্লাসে আলোচনা করে দেব। নেক্সট, রুলস নাম্বার 11, ক্রমিক সমানুপাতি কাকে বলে? ক্রমিক সমানুপাতি মানে হলো যদি তিনটি পদের মধ্যে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত এবং দ্বিতীয় পদের অনুপাত সমান হয়, তবে পদ তিনটিকে ক্রমিক সমানুপাতি বলা হয়। তার মানেটা কি? যদি এই এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতি হয়ে থাকে, তাহলে তাদেরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি আমরা জানতে হবে। তো আমরা বুঝবো যে কিভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। বলা আছে প্রথম এবং দ্বিতীয় পদের অনুপাত, মানে হলো a:b, এই দুটি পদের অনুপাত কি হবে? দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতের সমান হবে, ইকুয়াল টু b:c। অর্থাৎ a/b ইকুয়াল টু হলো b/a, যে লেখা আছে এখানে a/b ইকুয়াল টু b/a হবে না, c হবে, a/c। এ হলো ক্রমিক সমানুপাতির রুলস। মানে এ বি সি যদি তিনটি পদ থাকে এবং তাদের ক্রমিক সমানুপাতি বলে, তার মানেটা হবে প্রথম দুটি পদের অনুপাত ইকুয়াল টু শেষ দুটি পদের অনুপাত, তাহলেই ক্রমিক সমানুপাতি বের হয়ে যাবে। নেক্সট, রুলস নাম্বার 12। রুলস নাম্বার 12 বলা হয়েছে মধ্য সমানুপাতি কাকে বলে। মধ্য সমানুপাতি মানে হলো তিনটি পদ ক্রমিক সমানুপাতি হলে মধ্য পদটিকে মধ্য সমানুপাতি বলে। কথাটির অর্থ হলো এরকম যে এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয়ে থাকে, তাহলে মধ্য সমানুপাতি হবে বি। যেমন দেখো, যদি এখানে 2,4,8 হয়ে থাকে, 3,9,27 হয়ে থাকে, তাহলে ক্রমিক এই সমানুপাতিতে থাকা সংখ্যাগুলির মধ্য সমানুপাতি হবে 2, 4, 8 এর মধ্য সমানুপাতি হলো 4, আর
3, 9, 27 এর মধ্য সমানুপাতি হলো 9। এ হলো মধ্য সমানুপাতি। নেক্সট, রুলস নাম্বার 13। রুলস নাম্বার 13 বলেছে তৃতীয় সমানুপাতি কাকে বলে। তৃতীয় সমানুপাতি মানে হলো তিনটি পদ ক্রমিক সমানুপাতি হলে তৃতীয় পদকে অপর দুটি পদের তৃতীয় সমানুপাতি বলে। কথাটার অর্থ হলো এরকম যে এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয়ে থাকে তাহলে যে প্রথম দুটি পদের যে এ এবং বি এই দুটি পদের ক্রমিক সমানুপাতি হবে, অর্থাৎ তৃতীয় সমানুপাতি হবে সি। কারণ লেখা আছে যে তিনটি পদ ক্রমিক সমানুপাতিক হলে বা সমানুপাতিক হলে তৃতীয় পদকে অপর দুটি পদের তৃতীয় সমানুপাতিক বলে। অর্থাৎ 2, 3, 5 থাকলে আমরা ওই লাস্টে যে 5 রয়েছে তাকেই বলবো এই প্রথম দুটি পদের ক্রমিক সমানুপাতির তৃতীয় সমানুপাতি। আরও সোজাভাবে বলবো এ বি সি তিনটা পদ রয়েছে, তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3 নাম্বারে কি আছে? সি আছে, তাহলে সি হবে তৃতীয় সমানুপাতি। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। নেক্সট, ব্যস্ত সমানুপাতি কি অথবা ব্যস্ত প্রক্রিয়া কি? ব্যস্ত প্রক্রিয়া মানে হলো যদি A:B হয় আর C:D হয়, মানে এ এবং বি এর অনুপাত যদি সমান সমান C:D এর অনুপাত হয়ে থাকে, অর্থাৎ সি এবং ডি এর অনুপাত হয়ে থাকে, তাহলে ব্যস্ত প্রক্রিয়া বলতে আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে তাদেরকে রিভার্স করে দেওয়া, মানে A:B এর জায়গায় B:A লিখে দেওয়া। দেখো B:A লিখেছি, আর ইকুয়াল টু থাকবে C:D ছিল, এটা লিখবো আমরা D:A। দেখো D:C, এই D:C হলো তার ব্যস্ত প্রক্রিয়া। ব্যস্ত প্রক্রিয়া মানে হলো A:B হয়ে যাবে B:C আর C:D হয়ে যাবে D:C। এটি হলো ব্যস্ত প্রক্রিয়া। নেক্সট বলা হয়েছে একান্তর প্রক্রিয়া কি? একান্তর প্রক্রিয়া মানে হলো A:B ইকুয়াল টু C:D। ক্লিয়ার এতটুকু? A:B যদি C:D এর সমান হয়ে থাকে তাহলে A:C আর B:D এটি হলো তার একান্তর প্রক্রিয়া। মানে 2:5 যদি ইকুয়াল হয়ে থাকে 3:7 এর, জাস্ট আমি ধরলাম, এটা আসবে না, ধরলাম যদি এরকম থাকে তাহলে এই সংখ্যাটার একান্তর প্রক্রিয়া আমরা কি বলবো? যে A:C মানে হলো 2:3 ইকুয়াল টু বলতে পারি যে এই B:D মানে হলো 5:7। এইটাই হলো একান্তর প্রক্রিয়া, মানে প্রথম পদ চলে যাবে ইকুয়াল টুর ডান দিকের প্রথম পদের সাথে আর দ্বিতীয় পদ চলে যাবে ইকুয়াল টুর ডান দিকে দ্বিতীয় পদের সাথে, এবং প্রত্যেকটা পদের সাথে অনুপাত হবে। এটি হলো একান্তর প্রক্রিয়া। নেক্সট হলো যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া মানে বোঝানো হয়েছে A:B ইকুয়াল টু C:D। A:B ইকুয়াল টু যদি C:D হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে এ দুটো পদের যোগফল, অর্থাৎ A প্লাস B হলো B। সেমভাবে এগুলো ডান দিকে কি আছে? C আর D আছে, তাহলে C:D D। দেখো দেওয়া আছে এখানে যে তিনটি পদ যদি A B C D, এখানে চারটি পদ দিলাম, এই চারটি পদ যদি সমানুপাতিতে থাকে মানে A:B আর C:D থাকে, তাহলে আমরা বলতে পারি এই যে এখানে A প্লাস B C ইকুয়াল টু C প্লাস D D। এটা হলো যোগ প্রক্রিয়া। নেক্সট, ভাগ প্রক্রিয়া। দেখো ভাগ প্রক্রিয়া আমরা কি করব? ভাগ প্রক্রিয়া করা যায় কি, এখানে দেওয়া রয়েছে কি A:B ইকুয়াল টু C:D, মানে A B এর সমানুপাত এবং C D এর সমানুপাত, অর্থাৎ এই দুটোকে যদি আমরা রেশিও করে দিই, A বাই B যদি করি আমরা, যে A বাই B যে মানটা আসবে
সি বাই ডি সেম মান আসবে। এরকম হলে আমরা তাদেরকে বলতে পারবো যে তারা সমানুপাতিতে রয়েছে। এবার কথা হলো এই এ ইস টু বি আর সি ইস টু ডি যদি হয়, তাহলে আমাদের উদ্দেশ্য হলো এখান থেকে এই ভাগ প্রক্রিয়াটা কিভাবে করব এটা জানা। তো ভাগ প্রক্রিয়া করার নিয়ম হলো প্রথমে এ থেকে বি বাদ দিয়ে দেবে, হবে এরকম যে এ মাইনাস বি বাদ দিলাম, এখন ইস টু হয়ে যাবে বি। আবারও সেমভাবে সি আর ডি রয়েছিল, সি থেকে আমরা ডি কে মাইনাস করে দেব, করার পর ইস টু থাকবে ডি। এ হলো আমাদের এই আজকের এই অনুপাত এবং সমানুপাত করার যে মেইন নিয়ম বা মেইন যেগুলি বুঝতে হবে এগুলি হলো টপিকটা, এটা বুঝিয়ে দিলাম। তো নেক্সট ক্লাসে যে এই বিষয় নিয়ে অর্থাৎ এই সমানুপাত এবং অনুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন, এই বিষয় নিয়ে বিভিন্ন অঙ্ক নিয়ে আসবো এবং তোমাদের বিগত ক্লাসে এবং আজকের ক্লাসে যারা শেখানো হয়েছে রুলসগুলি, প্রত্যেকটা রুলস কাজে লাগবে তোমাদের যে আগামী দিনে ক্লাসটা করার জন্য। তাই তোমরা যারা দুটো ক্লাস দেখা হয়নি দুটো ক্লাস দেখো এবং যা যা রুলস দেওয়া রয়েছে প্রত্যেকটা রুলস তোমরা নোট করে নাও এবং ভালো করে পড়াশোনা করো। তো পরবর্তী ক্লাস দেওয়া হবে ঠিক সন্ধ্যে 7টার সময়, তোমরা ক্লাস দেখে নিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।